আমাদের সেইখানে প্রশাসন দেখেছিল যে হ্যাঁ তাহলে এটা যদি বুস্ট করা যায়, সেই জন্য একটা ইকোনমিক বুস্টও দিয়েছিলেন ওনারা। প্রশাসন থেকে একটা অনুদানও দিয়েছিলেন, যাতে মানুষ, অনুদানটা শুধু ক্লাবকে টাকা দেওয়া তা তো নয়, অনুদানটা হয়েছে একটা ইকোনমিতে একটা টাকা ঢোকানো। নমস্কার, আমি অর্পণ, আর আপনারা দেখছেন দ্য ক্যালকাটা ব্রিজ নিবেদিত পুজোর পাঁচফোড়ন। আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি দক্ষিণ কলকাতার অন্যতম পরিচিত পুজো সংগঠক সমাজসেবী সংঘের অরিজিৎ দাকে। অরিজিৎ দা, পুজোর পাঁচফোড়নে তোমায় স্বাগত। অরিজিৎ দা, এই 2026-এর পট পরিবর্তনের পর কেমন আছো? ভালো আছি, একটু চিন্তায় আছি। আম, এই যে চিন্তাটা কি নিয়ে একটু যদি আমাদের বলো। চিন্তা মানে আসলে কি হয়েছে, আমাদের তো জানো যে দুর্গাপুজো, একটা দুর্গাপুজো শেষ হয় আর একটা দুর্গাপুজো শুরু হয়ে যায়। তো গত বছর আমাদের আমরা সেই বিশেষ সম্মানটা পাওয়ার পরে প্রচুর সেলিব্রেশন। আমাদের একটা টার্গেট ছিল যে 80 বছরে একটা কিছু বিশেষ করতে হবে। তারপর আমরা একটু ভাবনাটা পাল্টেছি যে অনেক থিম হলো, এবার আমরা একটু পুরনো পুজোয় ফিরি। এবং সেই সময় থেকেই আমরা জানতাম যে এই বছর মহানায়ক উত্তম কুমারের শতবর্ষ। তো পাড়ার সবার ইচ্ছে ছিল যে আমরা পুরনো ধরনের পুজোটাকে থিম অনুযায়ী নিয়ে আসতে আর কি। তো তাই জন্য আমরা ভাবলাম যে তাহলে পুরনো পুজোটাও করা হবে, আবার তাকে ট্রিবিউটও দেওয়া হবে। তো সেই সময়ে আমি বলবো মানে পুজোর মধ্যেই আমরা বিশ্বনাথ দাকে ফোন করি, এবং বিশ্বনাথ দা তখন চলেও আসে আমাদের পুজোর ওখানে ঠাকুর দেখতে। এবং সেই দিনকেই কথা হয়ে যায় যে আমরা শতবর্ষে, কারণ বিশ্বনাথ দা গত বছর ঋত্বিকের শতবর্ষ নিয়ে কাজ করেছিল সল্টলেকে, এবং সেটা আমাদের এত ভালো লেগেছিল যে আমি ভাবলাম যে তাহলে এই ট্রিবিউটটা ঋত্বিক ঘটকের পর আবার বিশ্বনাথ দা উত্তম কুমারকে দিক। তো সেই যে ভাবনা চিন্তা তখন থেকে শুরু হয়ে গেল, এবং তার একটা স্ট্রাকচারাল পার্ট, তার কি হবে, তার রিসার্চ, সবকিছুই শুরু হয়ে গেল। এবং আমরা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সমস্ত কাজটাই ম্যাক্সিমাম হয়ে গেছে, ভাবনা কিভাবে করব। এবার হচ্ছে স্ট্রাকচারটা তৈরি হবে এবং আস্তে আস্তে গ্র্যাজুয়ালি জিনিসটা আরো খাপে খাপ হবে আর কি। কিন্তু এখন যে পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি সেখানে আমরা এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো গাইডলাইন পাইনি। এবং আমরা থানাতেও জানিয়েছি যে আমরা যেটা করি, কুড়ি পুজোর পরে আমরা মণ্ডপ শুরু করি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেহেতু একটা পট পরিবর্তন হয়েছে, এবার আমরা বরাবর নিয়ম মেনেই পুজো করি। আমাদের 30 ফুটের রাস্তায় 10 ফিট ছেড়ে আমাদের পুজো হয়, আজকে নয়, 12-13 বছর যবে থেকেই কোর্টের চালু হয়েছে তবে থেকেই আমরা সেই নিয়ম মেনে করি। বাড়ি থেকে অনেকটা ছেড়ে করা হয়, তো সেইভাবে আমরা করে আসছি। কিন্তু তাও আমাদের মনে হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো রাস্তার পুজো শুরু হয়নি, এখনো পর্যন্ত ইভেন মাঠের পুজোও শুরু হয়নি, সবাই কিরকম একটা থমকে দাঁড়িয়ে রয়েছে। তো ওইখানেই একটা মানে কপালে ভাঁজ আসছে যে আমরা যদি শুরু করতে যাই আবার কোনো রকম কোনো প্রবলেম আসবে কিনা। কারণ যতক্ষণ না গভর্নমেন্ট একটা গাইডলাইন দেবে, আর তো বেশি সময় নেই। আমার মনে হয় দুর্গাপুজোটা এমন একটা পর্যায়ে চলে গেছে, কলকাতার দুর্গাপুজো বিশেষ করে, যে আমাদের একটা মিনিমাম টাইম লাগে ওই পুজোটা একটা ইনস্টলেশনকে তৈরি করতে। আর যত দেরি হবে তত আমাদের লেবার কস্ট বাড়বে, আমাদের রাতে কাজ করতে হবে, যেটা আবার অনেকের অসুবিধে হতে পারে। তো ওই জন্য আমরা খুব সুন্দর করে একটা 3 মাসের প্ল্যান করেছিলাম যে সকালবেলা 9টায় কাজ শুরু হবে, সন্ধ্যে 9টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে। সেইভাবেই একটা টোটাল পুজোর একটা লে আউট করা হয়েছিল। এবার যদি আমাদের পুজো শুরু করতে দেরি হয়, তাহলে ওই দিকে যখন শেষের দিকে যাব তখন দেখা যাবে যে আমাদের হোল নাইট কাজ করতে হচ্ছে। সেটা আবার অনেকের অসুবিধে হতে পারে, পাড়ার মধ্যে পুজো, হ্যাঁ আওয়াজ হচ্ছে, সেটা অনেকের অসুবিধা হতে পারে। সেই জন্য আমরা খুব সুন্দরভাবে আমরা বরাবর তাই করে এসেছি যে আমরা আশেপাশের মানুষদের কোনো অসুবিধা করে কিছু করি না। 9টা-10টার মধ্যে কাজ শেষ হয়ে যায়। একান্তই একদম শেষ বেলায় গিয়ে হয়তো 4-5 দিন সেটা একটু রাত হয়, কিন্তু সেটাও আওয়াজের কাজ বেশি নয়, ফিটিং এর কাজ হচ্ছে। তো সেই জন্য তবে আশা করছি সরকার নিশ্চয়ই এর মধ্যে একটা কিছু জানাবে। এই রথ পেরোলো, রথের পরেই আমরা জানি রথ গেলেই দুর্গা আসে।
তো সবাই এবার আমরা প্রস্তুত শুরু করার জন্য, তো ওইটার অপেক্ষায় আছি। অরিজিৎ দা, তোমাদের এই যে সমাজসেবী সংঘ, গত বছর 80 আর এবছর 81, মানে এই যে 80 বা 81 বছরের এই যে জার্নি, এই জার্নিটার শুরু কিভাবে হয়েছিল, এবং এই যে আস্তে আস্তে যে এই দুর্গাপুজোর একটা বিবর্তন, সমাজসেবী সংঘ যেহেতু 80 81 বছরের পুজো, তারা তো নিশ্চয়ই চাক্ষুষ দেখেছে, তো এই বিবর্তনের সাথে পাড়ার মানুষ কিভাবে খাপ খাইয়ে নিল, এই বিষয়টা যদি একটু আমাদের জানাও। হ্যাঁ, মানে আমাদের যেটা সবচেয়ে বড় ইতিহাস আমাদের, যেটা নিয়ে গত বছর প্রদীপ দাস কাজ করলেন, যে আমাদের 1946-এ যখন এই রায়টটা লাগে, 16ই আগস্ট, যেটা ডাইরেক্ট অ্যাকশন ডে, সেই সময় প্রথমে আমাদের পাড়ার মানুষরা রাস্তায় নামে। কারণ তখন কিছু বাড়ি এখানে তৈরি হচ্ছিল যেখানে মুসলিম কারিগররা কাজ করছিল। তাদের রক্ষা করা, তাদের ক্যাম্পে পাঠানো, এবং মানে এই রাত্রে যাতে কোনো অঘটন না ঘটে তার জন্য পাহারা দেওয়া, এবং যাদের যাদের কিছু দরকার তার সেই টাকা কালেকশন করা। এবং তার সাথে ছিলেন আমাদের লীলা রায়, শরৎ বোস, মেঘনাথ শাহ। এরা তখন এই অঞ্চলে, তখন স্বাধীনতা সংগ্রামীদের একটা একটা মিটিং পয়েন্ট ছিল। তারা এখানে আসতো, মানে এখানে ওরা কথাবার্তা বলতো। তো সেই সময় আমাদের এই কাজকর্মটা দেখে লীলা রায় নিজে বলে যে তাহলে আপনারা একটা ফান্ড কালেকশন করুন, তাহলে আপনারা রেড ক্রসে জমা দিন, তাহলে সেখান থেকে আমরা আরো মানুষদের কিছু সাহায্য করতে পারবো যারা ক্যাম্পে রয়েছে, ওষুধ কেনা, এগুলো। তো আমরা তখন একটা বেশ ভালো অঙ্কের, এখানে যারা প্রতিবেশী যারা ছিলেন, বাড়ি করছিলেন, তারা একটা টাকা তুলে লীলা রায় হাতেই তুলে দেন। এবং যখন রেড ক্রসে ওই টাকাটা জমা দেওয়া হয়, তখন ওনারা একটা একটা নাম চান যে কার কোন সংস্থার নামে এটা জমা হবে। তখন ওনাদের একটা সংস্থা ছিল সোশ্যাল সার্ভিস লীগ বলে, যেটা শরৎ বোস লিড করতেন। তো তখন ওই নামেই বোধহয় উঠেছিল যে তাহলে ওই নামেই। তখন লীলা রায় বলেন যে না, সোশ্যাল সার্ভিস লীগের তো এটা কালেকশন নয়, এটা পাড়ার কালেকশন, তো এটা একটা অন্য নাম দেওয়া হোক। এবং বাংলায় তখন সেটাই তর্জমা করে সমাজসেবী সংঘ নাম দেওয়া হলো আর কি। তো সেই থেকে যাত্রা শুরু। এবং তারপরে ওনার একটা মিট হয়, মানে সবাই মিলে আমরা, আমাদের যে ফার্স্ট সেক্রেটারি ছিলেন তারাদাস দত্ত, ওনার বাড়িতে লীলা রায় আসেন। সেই সময় ওনারা বলেন যে আপনারা একটা দুর্গাপুজো শুরু করুন। এই হানাহানির মাঝখানে একটা হারমোনি দরকার, সোশ্যাল হারমোনি একটা মানুষকে দেওয়ার দরকার। এবং পুজো হলে আহ, সব ধর্ম নির্বিশেষে সবাই এখানে যুক্ত হবেন, একটা অন্যরকম পরিবেশ তৈরি হবে। তো সেই 46-এ আমাদের দুর্গাপুজো শুরু হয়। এবং সেই সময় থেকে শুরু করে আমরা প্রায় 60 এবং 70 দশকে আমাদের পুজোটা একটা অন্য মাত্রায় যায়। এবং আজকেও যারা সিনিয়ররা আমাদের পুজো দেখতে আসেন, তারা সেই সমাজসেবী সেই নাম, সেই রমেশ পালের ঠাকুর, সেই অনন্ত মালাকারের শোলার কাজ, বি পালের ঠাকুর। এবং সেই সময় তখন সেরকম তো কম্পিটিশন ছিল না। আমরা ফার্স্ট কম্পিটিশনে প্রাইজ পাই হচ্ছে 69-এ, যখন ডাইরেক্টর অফ ট্যুরিজম থেকে একটা অ্যাওয়ার্ড ডিক্লেয়ার করে। সে বছর বাগবাজার ফার্স্ট হয়েছিল, আমরা সেকেন্ড হয়েছিলাম, আমরা সিলভার ফলক পেয়েছিলাম, আর গৌরী বেরিয়া পেয়েছিল থার্ড। তো এই প্রথম 69 এবং 70, তখন বোধহয় এই 2 বছর বোধহয় হয়েছিল, তারপর বন্ধ হয়ে যায়। সেই যে নামটা হয়েছিল, সেখান থেকে আমাদের একটা উত্থান বলা যায়। এবং সাবেকি হতো, তখন তো সব সাবেকি প্রতিমা। তারপরে 2017 সালে তখন আমরা মানে আরো সোশ্যাল ওয়ার্কের মধ্যে ঢুকে গেছি, প্রতি বছর কিছু না কিছু একটা সোশ্যাল ওয়ার্ক করছি। সেই সময় আমাদের একটা প্রপোজাল আমরা সবাই মিলে আলোচনা করি যে কেন, কারণ তখন না একডালিয়া, এভারগ্রিন, কলেজ স্কোয়ার, সাবেকি পুজোটা এত বড় মাত্রায় করছিল, তাতে একটা বিশাল বাজেটের প্রয়োজন ছিল। কিন্তু আমরা তখন ঠিক করলাম যে এক গাদা টাকা ঠাকুর বা প্যান্ডেলের পিছনে না খরচা করে আমরা একটা টাকা সোশ্যাল কাজে খরচা করি। তখন থেকে আমরা ডিসাইড করলাম যে আমরা থিমে যাব, এবং আমরা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস কনসেপ্টকে ডেভেলপ করব। মানে এত যে লক্ষ লক্ষ মানুষ দেখতে আসে, তাদের একটা অ্যাওয়ারনেস দরকার। কোনো একটা এত সোশ্যাল যে প্রবলেম ইস্যুস গুলো রয়েছে, সেই ইস্যুস গুলো যদি আমরা একটা থিমের মাধ্যমে তুলে ধরি মানুষের কাছে। যেমন শৈশবের পড়াশুনো নিয়ে ফার্স্ট আমরা থিম করেছিলাম,
সেইটা 2017 সালে হয়েছিল, সেটা খুব আলোড়ন ফেলেছিল। সে বছর আমরা একটা আলপনাও করি, যেটা লংগেস্ট আলপনা হয়েছিল, কলকাতার সবচেয়ে বড় বড় আলপনা। মানে একটু অন্যরকম ভাবে ভাবনা চিন্তা সেই বছর থেকে শুরু হলো। 2018 সালে আমরা ব্লাইন্ডদের নিয়ে পুজো করেছিলাম, যারা যারা স্পর্শ করে মানুষ মা দুর্গাকে দেখতে পেরেছিল। পিন্টু শিকদারের একটা অসাধারণ কাজ হয়েছিল পেরেকের মা দুর্গা, সেটা দিয়ে স্পর্শ করে মানুষ দেখতে। সুমি শুভদীপ কাজটা করেছিল। খুব মানে সারা দেশ জুড়ে, শুধু দেশ কেন বলবো, মানে বাইরে থেকেও মানুষ আমাদের বলেছিল এটা তোমরা খুব ভালো কাজ করো। আমরা ব্রেল পাথ করেছিলাম, যাতে ওটা দিয়ে মানুষ যারা দেখতে পায় না তারা যাতে প্রতিমা দর্শন করতে পারে। তো সেটার পরে আবার 19-এ এলাম। 19-এ প্রথম আমরা থিমের জগতে বড় একটা ঝাঁপ দিলাম প্রদীপ দাসকে নিয়ে। সে বছর আমরা কুর্নিশ করেছিলাম, যারা পিছিয়ে পড়া মানুষ, যারা এই সমাজটাকে সাজাচ্ছে, তারা আমরা তাদের নাম ধরে ডাকি না, তাদের কার্পেন্টার বলি, তাদের প্লাম্বার বলি, তাদের জহুরি বলি, কিন্তু ওরাই আজকে সমাজটাকে সাজিয়ে তোলে। এই যে কুর্নিশ জানানো এদের, ওটা একটা অসাধারণ কাজ হয়েছিল এবং প্রথম সেই শ্রেষ্ঠ পুরস্কার বছরের বিষয়টা আমরা পেয়েছিলাম। সেই যে স্বাদটা তখন আমরা পেলাম, তারপরে আর থেমে থাকা নয়। কিন্তু তার পরের বছরও আমরা প্রদীপকে নিয়ে কাজ করেছি, কিন্তু ওই কোভিড এর টাইম, কিন্তু অসাধারণ একটা কাজ, আরেকটা অসাধারণ কাজ। আমরা হিঙ্গলগঞ্জে গেলাম, আমফান এলো, আমফান এবং কোভিড, আমরা সবাই মিলে আমফানে ওই সেই হিঙ্গলগঞ্জে গেলাম একটা গ্রামের সমস্ত খাবার দাবার নিয়ে। সেখানে গিয়ে দেখি যে তাদের যা খারাপ অবস্থা, শুধু খাবার দিয়ে ওদের কোনো কিছু হবার নয়। তখনই আমরা ওটা ডিসাইড করি, এবং প্রদীপ আমাদের সাথে গেছিল সেই সময়। তখনও কিন্তু আমাদের কনসেপ্ট তৈরি হয়নি, আমরা জাস্ট এমনি গেছিলাম। তো ওখানে গিয়ে দেখি মহিলাদের খুব খারাপ অবস্থা। তখন আমরা ডিসাইড করি যে এই বছরের পুজোটা আমরা এই গ্রামটাকে উদ্দেশ্য করে করব, যাতে ওদের একটা লাইভলিহুড দিতে পারি, ওদের যদি কোনোভাবে একটা কাজের সংস্থান করতে পারি। তো সেইভাবে কাজ শুরু হলো, এবং সেইটা দেখে প্রদীপের তখনই একটা সাংঘাতিক মাথায় একটা কনসেপ্ট এলো। সেই থেকে সেতু তৈরি হলো, বালিগঞ্জ থেকে হিঙ্গলগঞ্জের যেই এই মেলবন্ধনটা, সেটা নিয়ে একটা অসাধারণ কাজও করেছে, যেটা কলকাতার বুকে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট কাজ। এবং অত কম বাজেটে, সবচেয়ে বড় কথা হচ্ছে সবচেয়ে কম বাজেট পরিসরে। কিন্তু দুঃখ একটাই যে তখন একটা নিয়ম করে দিল যে 30 ফিটের মধ্যে আসা যাবে না। তো সেই জন্য দর্শক কিন্তু শেষের দিকে, মানে ষষ্ঠী থেকেই বাধাটা চলে এলো, ষষ্ঠী না পঞ্চমী হবে। তো প্রতিমা সেইভাবে দর্শন, আমরা একটা স্ক্রিন লাগালাম বাইরে, যাতে মানুষ ওই দূর থেকে লোকে দেখতে পারে। সে বছরও আমরা পুরস্কারটা পেলাম, কিন্তু সেইভাবে না, মানে আমরা আমাদের সেই বছরটা খুব খারাপ বছর গেছে সমাজসেবীর, কারণ আমাদের 3 জন মারা গেলেন। আমাদের যিনি চেয়ারম্যান ছিলেন, আমাদের যে ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন, আমার দাদা, আমার বাড়িতে 3 জনেই মারা গেলেন ওই পুজোর ঠিক ওই সময়টায়। সেই বছরটা আমরা সত্যি ভেঙে পড়েছিলাম, এবং তারপরের বছর আমরা প্রদীপকে আর রাখতে পারিনি। কিন্তু প্রদীপকে একটা কথা বলেছিলাম যে তোমার সাথে আরেকটা বছর করার ইচ্ছে রইল, কারণ এই যে 2 বছর তুমি কাজটা করলে, বিশেষ করে 20 সালে এত কম বাজেটে কাজ করলো, সেইটার একটা কোথাও একটা ঋণ আমাদের ছিল, যে সেটা ফেরত দেওয়ার। তো আমরা বলেছিলাম ভবিষ্যতে কোনো সময় আবার পারলে তোমাকে নিয়ে কাজ করব। সেটা আবার 80 সালে হলো। সেটা আমাদের এই পথের পাঁচালী, মানে আমরা যেভাবে পুজোটা শুরু করেছিলাম, এই জার্নিটা, সেই রায়টের সময় যে পরিস্থিতির মধ্যে আমরা সমাজসেবী মানুষেরা, যারা পাড়ার লোকজন যেভাবে কাজ করেছিল, সেই কাজ এবং ইতিহাস, আমাদের পাড়াটা এত আর্ট ডেকো বিল্ডিং এখানে তৈরি ওই সময়টায়, এটা অসাধারণ কাজ। আবার একটা রিসার্চ, আর প্রদীপ তো এত ভালো রিসার্চ করে, আমরাও অনেক কিছু জানতাম না, যেটা আমরা এই রিসার্চের মাধ্যমে জানতে পারলাম। যারা যারা যুক্ত ছিলেন আমাদের সাথে, সেটাও একটা অসাধারণ কাজ। তো এইভাবে আমরা চলেছি। তবে এই বছরটা আবার একটুখানি সবাই চাইছে যে একটু চেঞ্জ অফ ফ্লেভার। থিম তো থাকবেই, কিন্তু থিমের সাথে সাথে যাতে একটা অন্যরকম জার্নি শুরু করি, হ্যাঁ, অন্য আরেকটা জার্নি, সেরকম একটা আলোচনা আমাদের মধ্যে হলো। সেটা এই বছর একটা সমাজসেবীকে আবার নতুন ভাবে মানুষ দেখতে পাবে। তো এই যে তুমি বললে যে প্রদীপদার প্রসঙ্গটা তুললে, এবং
আমরা জানি প্রদীপদা 3 বছর তোমাদের এখানে কাজ করেছে এবং 3 বছর তোমরা ওই পুজোর অস্কার পেয়েছো। হুম। ওই 3 বছরই শুধু পেয়েছো এবং যদি আমি খুব ভুল না হই, গত বছরের পরে বেশ কিছু এরকম তির্যক প্রশ্ন সোশ্যাল মিডিয়াতে এসেছিল যে এই 3 বছর পাওয়া গেছে, এছাড়া পাওয়া যায়নি। প্রদীপদার একটা সংগঠনের সাথে প্রদীপদা যুক্ত, চাঁদেরহাট যার নাম, এবং তাদের নাকি একটা সো কল্ড নেক্সাস চলে, হুম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এই যে তির্যক প্রশ্নগুলো, এইগুলো আহ, অরিজিৎ মৈত্র এবং সমাজসেবী সংঘ কিভাবে দেখে বা কিভাবে দেখছে? দেখো, 2019-এ যখন প্রথম প্রদীপ করে, তার আগে ও 5 বছর কাশীবোস লেনে করেছিল, কিন্তু পাইনি, তখনও চাঁদের হাটেই ছিল। এবং প্রদীপের কাজ, আমি বলবো, আমার দেখা এই প্রজন্মে, মানে প্রদীপের যে প্রজন্ম, আজকে সুশান্ত দা ভবদার পরেই যদি কারোর কথা মাথায় আসে সেটা হচ্ছে প্রদীপ দাস। এবং ও যেভাবে পুজোটাকে ভাবে, আমার মনে হয় না এই প্রজন্মের কেউ সেভাবে ভাবে। আর ওর ওর নিজস্ব একটা সিগনেচার আছে, ঠিক আছে? এবার যারা নিন্দা করছে, আহ, তারা কিন্তু তার পিছনে তার খাটনিটাকে দেখে না, তার রিসার্চটাকে দেখে না, তার পড়াশোনাটা দেখে না। আমরা তো দেখি চোখের সামনে যে তাদের ওই টিমটা, আর প্রদীপ কখনো নিজে একা ওর নাম দেয় না, ওর একটা টিম আছে। আজকে 10-12 জন আর্টিস্ট একসাথে মিলে যেভাবে তারা একটা হোমওয়ার্ক করে, তারা যেভাবে একটা কনসেপ্টকে তৈরি করে, আমার নিজের চোখের সামনে দেখা। মানে আমাকে ওদেরকে একটা ঘর দিয়ে দিতে হয়েছিল যেখানে একটা কম্পিউটার রুম, সেখানে ওদের একটা প্রিন্টার, সেখানে কাজ চলছে, এক্সপেরিমেন্ট চলছে, প্লাস আবার উপরে একটা ঘর দিয়েছি সেখানে ওদের রান্না বান্না চলছে, কিচেন চলছে, একটা খাওয়া দাওয়া, একটা অন্যরকম একটা পরিবেশ যেটা বলে। আহ, আজকে 20 সালে যেমন কোভিড, ওই যে কাজটাও করেছিল অত্যন্ত কম বাজেটে, মানে আমি তো বলবো মানে মানে ওই বাজেটে ওই কাজ হয় না, কিন্তু আজকে ও যেভাবে কাজটা নামিয়েছিল, যেভাবে পাড়াটাকে পুরো চেঞ্জ করে দিয়েছিল, আমরা মানে জায়গাটা, ঠাকুরের জায়গাও চেঞ্জ করেছিলাম। তো তারপরে পরপর 2 বছর পরে তো ডেফিনেটলি সমস্ত, আমাকে অনেকে বলেছিল, ই বাবা তুমি 21 সালে ছেড়ে দিলে প্রদীপকে, মানে এটা হ্যাট্রিক চান্স। আমি বললাম যে দেখো, আমাদের মানে যা পরিস্থিতি, পুজোর অস্কার পাওয়াটাই আমাদের কাছে প্রায়োরিটি নয়। আমাদের প্রায়োরিটি হচ্ছে মানুষ, মানে যারা এই পাড়ার পুজোর সাথে যুক্ত আছে, তাদের মানসিক জায়গাটাও আমরা দেখতে হবে। তো সেইখানে দাঁড়িয়ে আমরা তো ছেড়ে দিয়েছিলাম, আমরা তো সেইভাবে ধরে রাখিনি। কিন্তু তার সাথে সাথে একটা জিনিস বলি, যে এই যে একটা লাকি চার্ম বলে একটা কথা আছে না, আমার মনে হয় প্রদীপ আমাদের জন্য একটা লাকি চার্ম। মানে যে বছরই কাজ করেছে ও না এইখানে এসে, আমি জানি না, ও একটা ইম্পেটাস পায়, ঠিক আছে? আমি দেখেছি এখানে করার আগের বছর বেহালা ক্লাবেও কিন্তু ও পায়, হ্যাঁ, পিন্টু পেয়েছিল। পিন্টু পেয়েছিল ঠাকুরে, ও হ্যাঁ। কিন্তু পায়নি। কিন্তু অসাধারণ কাজ আজকে সুন্দরবনের, এটার অন্যরকম হ্যাঁ, কাজ। ইভেন সেই বছর তরুণ দলের নীল সাদাও পায়নি। নীল সাদাও পাইনি। তো এই যে যারা নিন্দা করছে, তাদের তাদের যে পুরো ব্যাপারটা ভুল। এবং এই যে নেক্সাস বলছে চাঁদের আটের অধ্যাবসায়টা তো তাদের দেখতে হবে, তারা সারা বছর কিভাবে কাজ করছে, এবং তারা এই যে এখন এই বছর বেঙ্গল বিয়েনালের কাজ করছে, ওরা দেখতে হবে যে ওরা আর্ট ইনস্টলেশনটাকে কোন লেভেলে নিয়ে গেছে, কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে গেছে। এই জায়গাটা কিন্তু আসতে হবে, তা নাহলে চাঁদের হাট এমনি এমনি চাঁদের হাট হয়নি। চাঁদের হাট হওয়ার পিছনে ওদের অনেক পরিশ্রম আছে, অনেক 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 পড়াশোনা আছে, অধ্যবসায় আছে। তো আমার কেন জানি না, মানে আমি শুধু যে অস্কার পাবো বলে আমি এই আবার প্রদীপকে নিয়েছিলাম তা নয়, আমি ওই ঋণটা শোধ করার জন্য প্রদীপকে নিয়েছিলাম। কারণ এই 80 সালে আমাদের 75 আমরা করতে পারিনি, মানে আমাদের ওই সময় 2020 ছিল আমাদের 75, আর সেই সময় কোভিড। হ্যাঁ, আমরা একে অপরের সাথে মানে একটা ডিস্টেন্স মেনটেন করে আমাদের থাকতে হতো, তো আমরা পারিনি। তো তখনই আমরা ঠিক করেছিলাম যে তাহলে 80 সালে গিয়ে আমরা এই 75-এর সেলিব্রেশনটা করব। সেই জন্য আমাদের একটা ক্যাম্পেন প্রদীপই ঠিক করে দিয়েছিল, 80-তে আসুন। মানে আমরা আমাদের যত মেম্বার ভারতবর্ষের বাইরে বিদেশে ছিল, তাদেরকে আহ্বান জানানো যে তোমরা পুজোর সময় কলকাতায় এসো। সমাজসেবীর যে ওই যে
একটা বাড়ির পুজোর একটা পরিবেশ, একটা পাড়ার পুজোর পরিবেশ, সেটা আবার আমরা ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম, যে সব পাড়ার মানুষরা একসাথে জড়ো হোক এবং আমরা আমাদের গল্পটা বলেছি। আজকে কটা পুজোর এইরকম এত স্ট্রং একটা ইতিহাস আছে, ইতিহাস আছে, হ্যাঁ। যেখানে লীলা রায়, মেঘনাথ শাহ, শরৎ বোস এরা আমাদের ফাউন্ডার মেম্বার। তো এটা প্রদীপ বলেছিল যে এটা আপনাদের সবাইকে জানানোর দরকার, যে এইরকম একটা জার্নি আপনাদের, এত সুন্দর একটা গল্প, সেটা তো অনেকেই জানে না। তো আমাদের সাথে কাজ করতেও জেনেছিল, তার হ্যাঁ। সেই সময় থেকেই ওর মাথায় ছিল যে কোনো সময় আবার যদি পরে করি আমি এই সাবজেক্টটা নিয়েই কাজ করব। সেই জন্য যেহেতু 80 সাল আমাদের একটা মাইলস্টোন ইয়ার, আমরা ভেবেছিলাম যে তাহলে আবার প্রদীপ যেটা চেয়েছিল একটা প্রদীপকে ফিরিয়ে আনা, আর সেই আবার লাকি চার্মের আবার পেয়ে গেলাম। এটা সত্যি বলছি, মানে এটা আমি বলবো যে মানে প্রদীপ পাচ্ছে তাতে অনেকের হয়তো একটা এনভি হচ্ছে, একটা জেলেসি হচ্ছে, কিন্তু ওর মতন শিল্পী কিন্তু আমার দেখা বিরল, তা আমার বলতেই। অরিজিৎ দা, এই তুমি অস্কারের কথা বললে, হুম, বা যে 3 বছর পেয়েছো সেই কথাটাও বললে, এবং এটা তোমার যে পাওয়ার পেছনের যে হিস্ট্রি বা যে নেপথ্য কাহিনী সেটা তো আমরা জানলাম, কিন্তু যেহেতু তুমি একজন সংগঠক, তুমি খুব ভালোভাবেই জানো যে লাস্ট কয়েক বছর ধরেই অস্কার নিয়ে প্রচন্ড তরজায় রয়েছে, এবং গত বছর সেটা সব কিছুকে ছাপিয়ে যায়। হুম, একটি সংবাদ মাধ্যম ডেলিবারেটলি বিভিন্ন ক্লাব সংগঠকের কাছে যায়, বিভিন্ন আর্টিস্টের কাছে যায়, অনেকের ইন্টারভিউ তারা নেয়, অনেক রকম কথা তারা তুলে আনে, এবং যেটা আমাদের মনে হয়েছে বেশিরভাগটাই নেগেটিভ ফর দুর্গাপুজো। হুম, কিন্তু আমি একবার অস্বীকার করছি না যে সেই বিচার ব্যবস্থায় বোধহয় কোনো পুরোটাই ঠিক বা পুরোটাই ভুল, সেটা সেটা ঠিক করার আমি খুবই নগণ্য একটা মানুষ। কিন্তু যেহেতু তুমি একজন সংগঠক এবং সফল সংগঠক, হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অস্কারকে নিয়ে এই লাস্ট কয়েক বছরের দড়ি টানাটা নিয়ে এবং গত বছরের যে এই ঢেই কুচকুচ খেলাটা, এইটাকে তুমি কিভাবে দেখছো? না, প্রথমে বলি যে আজকে কলকাতার দুর্গাপুজো যে জায়গায় এসছে, সেটাই কলকাতার অস্কার না থাকলে তো আসতো না। এবং আগের যে সংস্থা যেটা ওরা অর্গানাইজ করতো, ওরা মানে একটা অন্য মাত্রায় নিয়ে গেছিল, শুদ্ধ সূচি শুদ্ধ রুচি করে, এবং অনেক অজানা পুজোকে সামনে নিয়ে এসেছিলেন। তাতে একটা মানুষের মধ্যে একটা ধারণা জন্মেছিল যে আহ, এই অস্কারটাই হচ্ছে আসল অস্কার, যেটা আমার মনে হয় সমস্ত পুজোই প্রায়, যারা থিমের পুজো করে তাদের 99% বোধহয় এই অস্কারটা পাওয়ার জন্য পুজোটা করে। এবং আজকের দিনে শিল্পীর যে উত্থান হয়েছে, সেই উত্থানটাও কিন্তু হয়েছে এই পুজোর অস্কারটার জন্যই, কারণ সমস্ত শিল্পীর টার্গেটই থাকে যে এই অস্কারটা পাওয়া। কিন্তু অস্কারটা তো 7টা, তার তো এবার পুজো তো হচ্ছে অনেক বেশি, সবার পক্ষে তো আর অস্কার পাওয়া সম্ভব নয়। এবার এই যে গত বছরের যে নেগেটিভিটিটা যে মাধ্যম আহ, ছড়াচ্ছিল, সেখানে আমিও ছিলাম, আমিও ইন্টারভিউ দিয়েছি, সেখানে কিন্তু আমি একটা জিনিস পজিটিভলি বলেছিলাম। সেটা হচ্ছে যে আপনি ধরুন যে অস্কারটা নেই, এই পুজোর অস্কার বন্ধ করে দেওয়া হলো, এত কন্ট্রোভার্সি এত কিছু বন্ধ করে দেওয়া হলো, তাহলে কি? তাহলে এবার দুর্গাপুজো কিসের জন্য পুজো করবে? সুতরাং হ্যাঁ, এটা একটা সংস্থা চালাচ্ছে, আগে একটা সংস্থা চালাচ্ছিল, হতে পারে যে এই সংস্থার যারা বিচারক, যারা জাজ করতে আসছে, তাদের নিয়ে কোনো কন্ট্রোভার্সি আছে, তারা হয়তো কোনো পক্ষপাতিত্ব করছে। তো আমি তখন বলেছিলাম যে সেটা সংস্থা ঠিক করবে, যে তাহলে পুরো বিচারক যে জুরি, যে প্যানেলটা চেঞ্জ করে দেওয়া হোক, নতুন জুরি নিয়ে আসুক। কিন্তু তাই বলে এইটার একটা কন্ট্রোভার্সি করে এটা একটা নেগেটিভ ছড়ানো, এটার আমি একদমই পক্ষপাতিত্ব নয়, কারণ এই অস্কারটা না থাকলে কিন্তু দুর্গাপুজোর এই গ্ল্যামারটাই থাকবে না। আর আমরা আজকে ইউনেস্কো যে তকমাটা পেয়েছি, তার পিছনে কিন্তু এই অস্কারেরও একটা বিরাট হাত আছে। আর আরেকটা পয়েন্ট বলবো যে এই কন্ট্রোভার্সিটা আরো বেড়ে গেছিল তার আগের বছর, যখন 12টা 13 করা হয়েছিল। হ্যাঁ, সেইখান থেকেই অ্যাকচুয়ালি এই স্পার্কটা তৈরি হয়। কারণ আহ, আমরা জানি যে এত বছর ধরে শুধু 12টাই দেওয়া হতো, তো অনেকের মনে একটা প্রশ্ন উঠেছে তাহলে 13 কেন করা হলো। এবং পার্টিকুলার একটা ক্লাবকে নিয়েই আলোচনা হয়েছিল যে ওকে ঢোকানোর জন্যই বোধহয়
এই 13টা করা হয়েছিল। তো আমার মনে হয় এটার একটা প্রেস করা উচিত ছিল সেই সংস্থার, যে কেন তারা 12টাকে 13 করলো এবং কোন পুজো কমিটিকে 13তে নেওয়া হলো। কারণ এটা তো একটা লোকের, আমি যেমন শুনেছি যে সেই ক্লাবটা নয়, একটা অন্য ক্লাবকে 13তে ঢোকানো হ্যাঁ। হয়েছিল, কিন্তু সেটা হয়তো অনেকেই জানে না। কারণ যাদের উপর রাগ থাকে তারা সবসময় তাকেই পয়েন্ট আউট করে বলার চেষ্টা করে যে এর জন্যই হয়েছে ব্যাপারটা, কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা নয় যদি ফ্যাক্ট দেখা যায়। কিন্তু ফ্যাক্টটা আমরা জানবো কি করে? তার জন্য সেই সংস্থার একটা প্রেস কনফারেন্স করা উচিত ছিল বা একটা বিবৃতি দেওয়া উচিত ছিল যে 12 জায়গায় 13। এবং সেটা নিয়ে আবার গত বছরেও একটা লাস্ট মোমেন্টে একটা যে চেঞ্জ হলো, যে নতুন পুজো এবং নতুন শিল্পী, হ্যাঁ, যারা বছরের বিস্ময় পায়। হ্যাঁ, আগে ছিল যে শুধু নতুন পুজোই বছরের বিস্ময় নিশ্চয় পাবে, পাবে, হ্যাঁ, শিল্পী আগে পেয়ে থাকতেই পারে। কিন্তু গত বছরে এটা আবার নতুন এলো যে শিল্পীকেও যেন, নতুন হতে হ্যাঁ, হয়। শিল্পীও যেন আগে না পেয়ে থাকে। হ্যাঁ, তো এটা নিয়ে আরেকটা কন্ট্রোভার্সি হলো যে শিল্পী, নতুন শিল্পীকে তুলে নিয়ে আসার চেষ্টা, সেটা একটা উদ্যোগ, কিন্তু সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি করা হলো যে ইচ্ছে করে কাউকে কেটে দেওয়ার জন্য হয়তো এটাকে করা হয়েছে, কিন্তু তাদের উদ্দেশ্য হয়তো পরিষ্কার ছিল। কিন্তু এটা দেখো, দুর্গাপুজো এবং কলকাতার এই শিল্পী নিয়ে কন্ট্রোভার্সি আজকে নয়, প্রতি বছরই হয়। যারা বাদ যায় তারা কন্ট্রোভার্সি করে, কেন তাদের কাছে পুজোটা, তার পুজোটা শ্রেষ্ঠ পুজো। কিন্তু আমরা তো বিচার করার নয়, ক্লাব কমিটি যদি বলে আমার পুজোটাই সবচেয়ে ভালো পুজো ছিল, আমার এত দর্শক হয়েছে, আমার পুজো ভাইরাল হয়েছে, তাহলে আমি কেন পাবো না? ভাইরাল পুজো তো শ্রেষ্ঠ পুজো নয়। আজকে আমরা দেখেছি গতবার অর্জুনপুরের পুজোটা ভাইরাল হয়েছে, হ্যাঁ, কিন্তু সেই যদি আমরা আর্টের দিক দিয়ে ভাবি, সেটা কি শ্রেষ্ঠ ভাববো? সে তো ভাববো না। সে তাকে দেওয়া হলে আবার সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হতো। তো কন্ট্রোভার্সি থাকবেই, কিন্তু এবার জাজ কি দেখে করছে? আমরা দেখো, আমরা পুজোর সংগঠক, আমরা জাজ নই। আমরা যদিও কালী পুজোর সময় জাজ করতে যাই, কিন্তু আমরা দুর্গা পুজোর জাজ করার মতন আমাদের ওই মাত্রা এখন আমরা পাইনি, কারণ আমাদের সেই পড়াশোনাটা নেই। আজকে কোন অ্যাঙ্গেল দেখা উচিত, আলোটা কিভাবে দেখা উচিত, ঠাকুরের পজিশন কিভাবে হয়েছে, মণ্ডপের আর বাকি যে জায়গাগুলো, ইনস্টলেশন গুলো কিভাবে করা, এই পড়াশোনাটা তো আমাদের নেই। আমরা পাগলের মতন পুজো করি। এবার আমাদের একটা হয়তো চোখ হয়েছে, যে আমরা এই চোখটা দেখে বা একটা এক্সপিরিয়েন্স দেখে বলি যে এই পুজোটা ভালো হয়েছে। কিন্তু অনেক ফাইনাল পয়েন্টস থাকে, যে ফাইনাল পয়েন্টসে এত পুজোর মধ্যে ওরা 12টাকে সিলেক্ট করে। এটা একটা বিরাট কঠিন কাজ, কিন্তু আমার মতে আজকে যদি 30টা পুজো শর্ট লিস্টেড হয়, সেখান থেকে 12টা আনা, যেখানে একদম চুলচেনা বিচার, মানে এই মতো 19 আর 20 তফাৎ, সেখান থেকে একটা পুজোকে বেছে নেওয়া এটা কঠিন কাজ। তবে হ্যাঁ, আমি সেই সংস্থার কাছে একটা আর্জি করতে পারি যে যখন কন্ট্রোভার্সিটা হয়েছে, তাহলে একটা নতুন জুরি প্যানেল তৈরি করা হোক, যে চেঞ্জ করা হয়েছে। বা কিন্তু এই অ্যাওয়ার্ডটা থাকতে হবে, কারণ এই এই যে একটা নেগেটিভিটি ছড়ানো হচ্ছে ইচ্ছে করে, এটা কিন্তু ঠিক নয়। কারণ আজকে যারা অস্কার, হলিউডেও অস্কার পায় না, তাদের মধ্যেও একটা ক্ষোভ থাকে, কিন্তু তারা এরকম নেগেটিভ ছড়ায় না অস্কারকে নিয়ে, কারণ জানে যে পরের বছর আমাকে ওই অস্কারটার পিছনে আবার দৌড়তে হয়। আজকে যদি আমি অন ক্যামেরা যদি আমি সেই সংস্থাকে বাজে কথা বলি, তাহলে আমার পরের বছরের স্ট্যান্ডিংটা কি থাকবে? আমি তো ওকে নিয়ে অনেক বাজে কথা বলেছি। তো এটা কিন্তু ঠিক নয়, আমাদের সেই স্পিরিটটা থাকতে হবে। আজকে ডার্বি ম্যাচে কালকে মোহনবাগান জিতেছে, ইস্ট বেঙ্গল হেরে গেছে, কিন্তু তার মানে এই নয় যে ইস্ট বেঙ্গল বাজে টিম। হেরে গেছে, মানে মোহনবাগান একটা চান্স পেয়েছে, গোল করে দিয়েছে, 1 গোলে জিতে গেছে। এবার সেইটা নিয়ে যদি এখন রেফারি নিয়ে আমি কন্ট্রোভার্সি করি, রেফারি হ্যান্ডবলটা দেয়নি, তো এটার কোনো শেষ নেই। তো আমাদের অলওয়েজ পজিটিভ থাকতে হবে, স্পিরিটেড থাকতে হবে। আমরা একটা পুজো সংগঠক, আমাদের আবার পরের বছর জন্য লাফাতে হবে, ঝাঁপাতে হবে। আজকে প্রদীপ 5 বছর কাশী বসলেন শর্ট লিস্টেড হয়েছে, কিন্তু পাইনি। ওর মধ্যে ক্ষোভ ছিল না? ছিল। ইনফ্যাক্ট 19-এও ও দুটোতেই শর্ট লিস্টেড হয়েছিল, আমারটা পেলো, ওরটা পেলো না। তো ওর কাশি বসলে তো মনে হতেই পারে দেখো আমারটা পেলো না, ওরটা পেয়ে গেল। দেখো এটা এটা কি জন্য পাচ্ছে, কোন অঙ্কতে পাচ্ছি, বা কি জুরি, কটা জুরি ভোট দিয়েছে, কটা দেয়নি, এগুলো তো আমাদের জানার কথা নয়। আমরা যখন জাজ আসছে, সেলিব্রিটি জাজ আসছে, তাদের আপ্যায়ন করা, তাদের যথাযথ থিমটাকে বোঝানো, এটা আমাদের কাজ। এবার যে যত ভালো আপ্যায়ন করছে, যে যত ভালো থিম বোঝাচ্ছে, জাজেরা ওইটুকু সময়ের মধ্যে তো
অত কিছু দেখাও সম্ভব নয়। একটা জাজ আসা মানে আমাদের ক্রাউড আটকাতে হয়। এবার একটা ক্রাউডকে আমি কতক্ষণ আটকে রাখবো? আটকে রাখবো। আজকে ম্যাক্সিমাম 2.5 থেকে 3 মিনিট কি 4 মিনিট একটা জাজ দেখছে, তার মধ্যে সে বুঝে নিচ্ছে যে কি হয়েছে না হয়েছে, তারপর আমাকে ক্রাউড ছেড়ে দিতে হচ্ছে। কারণ ক্রাউড এখন আর 1 মিনিটও ওয়েট করতে চায় না, এত মানে ওরা অ্যারোগেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তো সুতরাং আজকের দিনে জাজদের আরো কিন্তু কঠিন কাজ ওইটুকু কম সময়ের মধ্যে। যদিও তারা ভিডিও করছে, তারা আবার বসে পুরো ভিডিওতে পুরো জিনিসটা ডিটেলে দেখছে, বাট স্টিল ফিজিক্যাল দেখা আর ভিডিও দেখার মধ্যে অনেক তফাৎ আছে। তো সেই জন্য আমার মতে আমরা স্পিরিটেড, আমরা আবার চেষ্টা করব সামনের বছর। আহ, আহ, মানে এবার দেখো কার ভাগ্যে শিখে ছিড়বে সেটা তো আমরা জানি না। অরিজিৎ দা, এই যে দুর্গাপুজোর অস্কার, মানে দুর্গাপুজোর অস্কারই তো শুধু একমাত্র শারদ সম্মান বা শারদ পুরস্কার নয়, বর্তমানে তো দুর্গাপুজোর অস্কারের সাথে সাথে মানে অগুন্তি শারদ সম্মান কলকাতা শহরে রয়েছে, মানে মানে হাতে গুনে শেষ করা যায় না, এতগুলো রয়েছে। তো এই এই যে এতগুলো শারদ সম্মানের রেলিভেন্স, তোমার কি মনে হয় যে কতটা দুর্গাপুজোর জন্য ভালো বা কতটা দুর্গাপুজোর জন্য খারাপ? দেখো ওইটাই যেটা আমি আগেও বললাম যে আজকে অস্কারটা তো পাবে 7 জন, ঠিক আছে, 12 জন শর্টলিস্টেড হবে, কিন্তু এবার এখন থিম তো প্রচুর হচ্ছে। এই যে শিল্পীরা যে এত থিম করছে, এত ভালো ভালো কাজ করছে, আজকে যদি সে অস্কার না পায় তার মানে কি? তার মানে তার কাজটা খারাপ? তা তো নয়, তার কাজটা ইকুয়ালি ভালো, কিন্তু সামহাও কোনো একটা পয়েন্টে হয়তো সে মাইনাস হয়ে গেছে। এই যে এক একটা কম্পিটিশনের যে এক একটা মাত্রা থাকে বা এক একটা ভাবনা থাকে, মাপকাঠি থাকে। মাপকাঠি থাকে, তো সেটার মধ্যে যেমন এখন রিসেন্টলি আল্ট্রাটেক যেটা শুরু করেছে, যেটা ও আর্কিটেকচারের উপরে দিচ্ছে, তাতে ইঞ্জিনিয়াররা এসে জাজমেন্ট Judgment করছে, করে। এটা একটা অন্য মাপকাঠি। কিন্তু আজকে স্ট্রাকচারাল পার্টটাও খুব ইম্পর্টেন্ট, যে তুমি কিভাবে একটা সুন্দর একটা আর্কিটেকচার তৈরি করছো, ইনস্টলেশনটাকে কত সুন্দর করে তৈরি করছো, এরকম আরো অনেক আছে। আজকে পরের অস্কারের সাথে সাথে ইকুয়ালি যেটা হাঁটছে সেটা হচ্ছে পুজো পারফেক্ট। সেটাও একটা ভালো মাত্রায় এতদিন ধরে লড়ে যাচ্ছে একই সাথে। তো কেউ যদি ওটা মিস করলো, যাতে পুজো পারফেক্ট যদি পাই তাহলেও আমার পুজোটা একটা স্বীকৃতি পেলো। তো এরকম আমি ধরে নিচ্ছি 10-12টা পুজো মানে সম্মান খুবই ভালো এবং খুবই ভালো মাত্রায়। তারপরে যেটা হয়েছে, এখন কি হয়ে গেছে, প্রায় বোধহয় 100-র কাছাকাছি অ্যাওয়ার্ড। প্রায় এখন সেই 100টা অ্যাওয়ার্ড অ্যাটেন্ড করা, জাজ অ্যাটেন্ড করা কোনো পুজো মানে কমিটির পক্ষে সম্ভব নয়। কারণ আজকে দিনে দিনে এমন হচ্ছে যে পুজো সংগঠক এবং তাদের পাশে যে ইয়াং জেনারেশন, তারা তো কমে যাচ্ছে। তারা তো এখন সেইভাবে আর কলকাতায় থাকছে না, বাইরে চলে যাচ্ছে। কিছু কিছু নর্থ কলকাতায় হয়তো আছে, বেহালায় হয়তো আছে, কিন্তু সাউথ কলকাতায় ভীষণই অভাব। তো এই জন্য আমরা কি করি, আমরা 30 থেকে 35টা সিলেক্ট করে নিই, যাদের একটা মাপকাঠি ভালো, যারা মোটামুটি সত্যিই পরিশ্রম করে, যারা বিভিন্ন রাউন্ডে এসে পুজোটা দেখে যায়। এমন অনেক পুজো সম্মান আছে যারা আসেই না, অথচ তাদের নাম দিতে হয়, তারা হঠাৎ করে দেখি লিস্ট বেরিয়ে গেছে, আমরা জানি তারা কিন্তু জাজমেন্টে আসেনি। তো সেই রকম জায়গাগুলো আমরা মানে অ্যাভয়েড করি। যারা সত্যি সত্যি পুজোটাকে একটা সম্মান দিচ্ছে এবং অন্য লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, জাজমেন্ট যারা করছে তারাও ইয়াং আর্টিস্ট, ভালো বুদ্ধিজীবীরা আসছে, অন্যান্য ফিল্ড থেকেও আসছে, প্রচুর সোশ্যাল অর্গানাইজেশন আছে যারা এই অ্যাওয়ার্ডটা দিচ্ছে, যেমন রোটারি আছে। এরা পুজোর অন্যান্য দিকগুলো দেখছে, যেমন ট্রু স্পিরিট আছে সিএসসির, ওটাও একটা খুব ভালো সম্মান। পুরো ইলেকট্রিক্যাল লাইন এবং যারা সেফটি সিকিউরিটিটা দেখছে, এটারও খুব প্রয়োজন। যে পুজো করলেই তো হলো না, পুজোর আনুষঙ্গিক জায়গাগুলো দেখতে হবে, যে তুমি ক্রাউড ম্যানেজমেন্ট কিভাবে করছো, তোমার কাছে কটা টয়লেট আছে যেখানে মানুষ দেখতে আসছে তারা সেইভাবে সুষ্ঠুভাবে দেখতে পাচ্ছে কিনা, মেডিকেল ফ্যাসিলিটি আছে কিনা। তো এইটাও একটা পুজো সংগঠকের চোখে একটা দেখিয়ে দেওয়া, যে তোমাকে এই জায়গাগুলোও দেখতে হবে, শুধু যে সুন্দর করলাম তা নয়, সৌন্দর্যের পিছনে যে পরিকাঠামো সেটা তোমার আছে কিনা।
তো এই পুজোগুলোর আজকে যে উত্থান হয়েছে, এই এই সম্মানগুলো সব নিয়েই হয়েছে। কিন্তু আজকে দুর্গাপুজো ইউনেস্কো এমনি এমনি পায়নি। আজকে এই যে এতগুলো অ্যাওয়ার্ড যে আমাদের এই জিনিসগুলো শিখিয়েছে, আমরা আস্তে আস্তে মানুষের ঢলটাকে ম্যানেজ করছি সুন্দরভাবে, কোনো অঘটন নেই। আজকে লাস্ট 10-12 বছর তুমি দেখবে কোনো ফায়ারের ঘটনা নেই। এটা কেন হয়েছে? এই অ্যাওয়ার্ডগুলোর জন্যই হয়েছে। তো আমি শুধু যে অস্কার বলবো তা নয়, আবার 100টা অ্যাওয়ার্ডের কথাও বলবো না। আমার মনে হয় যারা অ্যাওয়ার্ড করছেন তাদের একটা নিজস্ব মাপকাঠি তৈরি করে, একটা ভালো জুরি প্যানেল তৈরি করে তবেই নেওয়া উচিত। শুধু ঠাকুর দেখতে এসে একটা অ্যাওয়ার্ড দিলাম ব্যাচ ঝুলিয়ে, এরকম কিছু সংস্থা অ্যাওয়ার্ড তৈরি করে ফেলে। এবং আমরা কিছু কমিটি আছে তারা নামও দিয়ে দিই, হ্যাঁ, যত সংখ্যায় বাড়বে তত আমি সাজাতে পারবো যে আমি 70টা পেয়েছি কি 100টা পেয়েছি। এটার কোনো গুরুত্ব নেই, কেউ দেখে না। কারণ দর্শকও যারা আসছে তারা কিন্তু কিছু অ্যাওয়ার্ড ফলো করে আসছে। ওই 10-12-15টা অ্যাওয়ার্ড ফলো করে তারাই ফলো করছে যে এটা এ পেয়েছে, তাহলে এটা আমাদের দেখতে হবে। এখন সোশ্যাল মিডিয়া খুব স্ট্রং। এখন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই যে এত চ্যানেল, এত ইউটিউবার্স, এত ব্লগার্স এসে গেছে। সবাইকে কি সবাই ফলো করে? ফলো করে না, কিছু লোককেই ফলো করে। কারণ তাদের একটা নিজস্ব মাপকাঠি আছে, তারা নিজস্ব একটা ডেভেলপ করে ফেলেছে, নিজেদের একটা মার্কেটে রেলিভেন্স রয়েছে, রেলিভেন্স আছে যে হ্যাঁ এদেরকে দিলেই হবে। তো সুতরাং আমার মনে হয় পুজো কমিটিদেরও এটা ডিসিশন নেওয়া উচিত যে আমরা একবার ফোরাম থেকেও করেছিলাম যে আমরা এত অ্যাওয়ার্ড দেবো না, এত অ্যাওয়ার্ডে পার্টিসিপেট করবো না। আমরা ওই 30-35টা 40টা ম্যাক্সিমাম অ্যাওয়ার্ডে পার্টিসিপেট করবো। সেরকম ভাবেই আমরা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, এই যে তুমি যে বললে যে ফোরাম ফর দুর্গোৎসব, এটা তো আমরা সবাই জানি যে দুর্গা পুজোর একটা মিলিত মঞ্চ, মানে সব ক্লাব সংগঠকদের একটা মিলিত মঞ্চ। কিন্তু এই ফোরাম নিয়েও তো লাস্ট কয়েক বছরে বেশ কিছু প্রশ্ন উঠেছে, এবং বর্তমানে পট পরিবর্তনের পর ফোরামের ওপর প্রশ্ন আরো বেশি পরিমাণে আসছে। কারণ এর আগে আমরা ফোরামকে যতটা সক্রিয় দেখেছি দুর্গাপুজোর ক্ষেত্রে, অবশ্যই এই মুহূর্তে অতটা সক্রিয় দেখা যাচ্ছে না বলে মনে করছে দুর্গাপুজোর সাথে জড়িয়ে থাকা মানুষরা। তো তোমার কি মনে হয় এই যে ফোরাম ফর দুর্গোৎসব, এটার বর্তমান ভিউ পয়েন্ট ঠিক কি, এবং যে কারণে ফোরাম ফর দুর্গোৎসবের সৃষ্টি, সেটা কতটা জাস্টিফাই করছে এই মুহূর্তে ফোরাম? দেখো, ফোরাম ফর দুর্গোৎসবটা শুরু হয়েছিল প্রশাসনিক যে বাধাগুলো আমরা 2009 সালে পেয়েছিলাম। তখন প্রশাসন বা পুলিশ থেকে অনেক বাধা, মানে অনেক নিয়ম কানুন তৈরি করেছিল। এবং আমরা জানি যে আমাদের কলকাতা দুর্গাপুজোর অধিকাংশ হচ্ছে রাস্তার পুজো। তো সেই সময় হঠাৎ করে পুলিশ এমন কিছু নিয়ম তৈরি করে যে নিয়মে পুজো করা সম্ভব ছিল না। এবং তাই নিয়ে প্রচুর কোর্টের কাছে অ্যাপিলও হয়, প্রচুর নানা রকম ভাবে আমাদের চিন্তা ভাবনা তখন শুরু হয়েছিল। এবং সেইভাবে এই ফোরামের উৎপত্তি, এবং সেইভাবে চলে আসছিল। কিন্তু তারপর যেটা দেখা গেছে যে তারপরে যে প্রশাসন এসছে 2011 সালের পরে, তারা দুর্গাপুজোটাকে অন্য জায়গায় নিয়ে গেছে। তারা ওয়ান উইন্ডো আসান যে অ্যাপটা পুলিশ করে দিয়েছে, তাতে আমাদের অনেক সুবিধা হয়েছে। যে আমরা ফায়ার ব্রিগেড, কর্পোরেশন, আগে যেমন প্রতিটা ঘরে যেতে হতো, এখন আর যেতে হয় না। একটা মানুষ একটা ল্যাপটপে বসে তার পারমিশন পেয়ে যেতে পারে, একটা পোর্টালই সবটা হয়ে যাচ্ছে, পোর্টালে হয়ে যাচ্ছে। আমাদের সেইভাবে ছাড় দেওয়া আছে টাকার ব্যাপারেও, যে আমরা যেহেতু কলকাতা দুর্গাপুজো এত মানুষ আমাদের, আমরা রুজি রোজগার দিচ্ছি, আজকে 100 দিনের কাজ দিচ্ছি, তো আমরাও তো প্রচুর অর্থনৈতিকভাবে একটা কন্ট্রিবিউট করছি সোসাইটিকে। আজকে একটা দুর্গাপুজো মানে সেখানে মিনিমাম 300 লোক কাজ করছে, এবং সেখানে স্টল বসছে, এখানে সেখানে প্রচুর মানুষ, সিকিউরিটি থেকে শুরু করে লেবার যারা গ্রাম থেকে আসছে, ঢাকি, পুরোহিত, সবাই তো কাজ পাচ্ছে। তো আমাদের সেইখানে প্রশাসন দেখেছিল যে হ্যাঁ, তাহলে এটা যদি বুস্ট করা যায়, সেই জন্য একটা ইকোনমিক বুস্টও দিয়েছিলেন ওনারা। প্রশাসন থেকে একটা অনুদানও দিয়েছিলেন, যাতে মানুষ, অনুদানটা শুধু ক্লাবকে টাকা দেওয়া তা তো নয়, অনুদানটা হয়েছে একটা ইকোনমিতে একটা টাকা ঢোকানো, যে টাকাটা ইকোনমিতে ফ্লো করলে
পুজোটা আর একটু সচ্ছল হবে এবং আরো মানুষের হাতে টাকা যাবে। আজকে আমরা তো জানি যে যত গরিব মানুষের হাতে টাকা যাবে তত সোসাইটি তত শত সচ্ছল হয়ে ওঠে। তো সেটাই তখন প্রশাসনিক দিক দিয়ে একটা চেষ্টা ছিল, আমরা সুষ্ঠুভাবে পুজো করেছি। এবং এই পুজোর মারফত আমরা ফোরামের মাধ্যমে আমরা প্রচুর সামাজিক কাজ করেছি। আজকে সবচেয়ে বড় ব্লাড ডোনেশন ক্যাম্প ফোরামই অর্গানাইজ করে, যেটা একটা দৃষ্টান্তমূলক ঘটনা হয়। এত পুজো কমিটিরা যারা নিজেদের মধ্যে রেষারেষি করে পুজোর সময়, তারাই একের সাথে একে অপরের পাশে শুয়ে রক্ত দিচ্ছে এবং সেটা নিয়ে একটা কম্পিটিশন হয় কোন জোন থেকে কত রক্ত দিচ্ছে, সাউথ এত দিচ্ছে তো নর্থ এত দিচ্ছে। এটা একটা বিশাল প্রাপ্তি আমাদের দুর্গাপুজো ছাড়া। প্লাস দুর্গাপুজোয় কোনো অঘটন, যেমন আমি বলছি আমাদের পুজোতে একটা অঘটন ঘটেছিল। যে বছর একটা প্রসেশন আমাদের 4 থেকে 5খানা গেট ভেঙে আমাদের ঠাকুর প্রসেশন নিয়ে যাচ্ছিল এবং সেখানে আমার কোনো উপায় ছিল না ফোরামকে জানানো ছাড়া। এবং সেই দিনকে সেই রাত্রে ফোরামের নয় নয় করে 60-70 জন বিভিন্ন কমিটি নর্থ কলকাতা থেকে ছুটে এসেছিল, আমার পাশে এসে দাঁড়িয়েছে। এটা তো অস্বীকার করার জায়গা নেই। আজকে যে কোনো কাজে একটা ফোরাম থাকা ভীষণ জরুরি। আজকে আমরা তো জানি না কালকে কি বিপদ আমাদের কাছে আসতে চলেছে। আজকে ফোরাম নিয়ে কিছু মানুষ তো নেগেটিভ বলবেই, আজকে অস্কার নিয়েও প্রচুর মানুষ নেগেটিভ বলছে। কিন্তু এই জিনিসগুলো না থাকলে কি হবে? আজকে যদি ফোরাম না থাকে তাহলে আজকে আবার সেই ইন্ডিভিজুয়াল লড়াই হয়ে যাবে। আজকে আমি তো চক্ষুষ দেখেছি এবং সেই সাথে সাথে আমার আমার কাছে ফাইনালি যে প্রসেশন যিনি নিয়ে যাচ্ছিলেন তাকে আমার কাছে ক্ষমা চাইতে হয়েছে এবং সেখান থেকে তাদের রুট চেঞ্জ করতে হয়েছে। আর তারা প্রথমে ঠিক করেছিল আমরা প্রসেশন ইয়ে দিয়ে নিয়ে যাব, লেক রোড দিয়ে নিয়ে যাব, এখন তারা সাধারণ এমনি দিয়ে ঘুরে নিয়ে যায়। এটা ফোরাম এবং আমাদের প্রশাসনের একটা সাপোর্ট ডেফিনেটলি আছে। হ্যাঁ, তো এইবার কি হলো যে হঠাৎ করে প্রেক্ষাপটটা পাল্টালো। এবার আমরা কি, আমরা দুর্গাপুজোর ফোরাম, আমিও একটা সক্রিয় মেম্বার, যদিও আমি ইসি কমিটিতে নেই, কিন্তু আজকে ইসি কমিটি ডেফিনেটলি ট্রাই করছে প্রশাসনের সাথে কথা বলে আবার যে নতুন প্রশাসন এসছে তাদের গাইডলাইন কি থাকবে সেইটা নিয়ে ওরা কথাবার্তা বলছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা ফোরামকে সবসময় চাই, তার কারণ হচ্ছে ফোরাম ছাড়া কিন্তু এতগুলো দুর্গাপুজো যে কমিটি তারা যে এই এক ছাতার মধ্যে রয়েছে তারা তো ছন্নছাড়া হয়ে যাবে। কারণ আমাদের তো এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে কোনো কিছু সমস্যা হলে আমরা ফোরামকে জানাবো। তো অবভিয়াসলি হ্যাঁ, ফোরামের যেটা ব্যাপারটা হয়েছে যে আগের এক প্রশাসন একভাবে পুজো করেছে, এবার নতুন প্রশাসন এসছে, এবার নতুন প্রশাসন কিভাবে সেটা গাইডলাইন দেবে সেটার জন্য অপেক্ষা করতে হবে। এবং আমি জানি, আমার কথাও হয়েছে অনেকের সাথে যে তারা চেষ্টা করছে কথা বলার। তবে হ্যাঁ, ফোরামকে আমি জানিয়েওছি, তোমাদের মারফতও জানাচ্ছি যে একটা গাইডলাইন অবশ্যই প্রশাসনকে যত তাড়াতাড়ি সম্ভব জানানো দরকার। কারণ আমরা এতগুলো পুজো কমিটির পিছনে এতগুলো লোক, এত লেবার, এত ওয়ার্কার্স সবাই অপেক্ষা করে রয়েছে, কারণ তারা তো ধরে নেওয়া যায় ডেলি ওয়েজে কাজ করে। আজকে যত তাড়াতাড়ি তারা কাজ শুরু করতে পারবে তাদের আর্নিংটা শুরু হবে। আজকে যত পিছিয়ে যাবে তাদের আর্নিংটা কম হবে, আমাদের তখন টাকা কমাতে হবে। আজকে আমি যেটা ধরো নভেম্বর মাসে ভেবেছি যেভাবে ব্যাপারটা করব, আমার যত দেরি হবে তত তো আমার জিনিসটা ছোট হতে থাকবে। এবং ছোট হওয়া মানে কি, তার যে যারা আমাদের সাথে কন্ট্রাকচুয়ালে এসছে তাদের বাজেটটাও কমবে, তাদের রুজি রোজগারটাও কমবে। তো সুতরাং এই যে এতদিন ধরে পুজো করাটা কেন, কারণ একটা হচ্ছে যারা পাড়ার লোক যারা আছে তারা যাতে বিরক্ত না বোধ করে, তাদের অসুবিধা যাতে না হয়, আমরা সিস্টেমেটিক্যালি করতে পারি। আর একটা হচ্ছে যে এই যে এতগুলো মানুষ অপেক্ষা করে আছে সারা বছরের একটা রোজগার তারা নিয়ে যাবে পুজোর সময়, তাদের হিসেবটা কিন্তু যবে থেকে তারা কাজ শুরু করছে সেই দিন থেকে শুরু হয়ে যায় এবং তাদের 1 রোজ 2 রোজ 3 রোজ করে কাজ তারা খাতায় লিখতে থাকে। এবার যখন তারা গ্রামে যাবে, ফিরবে বাড়িতে পুজোর শেষ করে, তখন একটা যে থোক টাকাটা নিয়ে যায় সেটা দিয়ে নয় সে তার মেয়ের পড়াশুনোর একটা কিছু ব্যবস্থা করছে, বা তার বাড়ি রিপেয়ার করছে, বা তার ক্ষেতের একটা জায়গা করছে, তাদের কাছে এটা একটা বড় টাকা এবং এই টাকাটার জন্য তারা বসে থাকে।
তো সেই জন্য প্রশাসনকে এবং ফোরামকে আমার রিকোয়েস্ট অলরেডি করা আছে, আমি অনেকে বলেছি যেটা যত তাড়াতাড়ি সম্ভব যে যারা এর দায়িত্বে রয়েছে, পুজোর দায়িত্বে রয়েছেন, যিনি মুখ্যমন্ত্রী হতে পারেন বা তার কোনো রিপ্রেজেন্টেটিভ হতে পারেন, তাদের সাথে একটা বসে ইমিডিয়েটলি যাতে আমরা পুজোটা শুরু করতে পারি তার একটা বার্তা সমাজ মাধ্যমকে দেওয়া উচিত। অরিজিৎ দা, আহ, দুর্গাপুজো আর বাজেট, এটা নিয়ে তো অনেক প্রশ্ন রয়েছে, এবং লাস্ট কয়েক বছরে আমরা দেখেছি যে দুর্গাপুজোর বাজেটে একটা বিশাল বৈষম্য তো এসেছে। হুম, তো একজন পুজো সংগঠক হিসেবে তোমার কি মনে হয় যে এই যে বৈষম্যটা, এটা কি শুধুমাত্রই রাজনৈতিক প্রেশারের কারণে তৈরি হয়েছে? এবং যদি সেটা রাজনৈতিক প্রেশারের কারণেই হয় বা রাজনৈতিক মদত পুষ্ট পুজোগুলোর ক্ষেত্রেই যদি হয়, তাহলে এই পরিবর্তনের ফলে এই বাজেটের বৈষম্যটা কিভাবে নড়ে চড়ে বসতে পারে বলে তোমার মনে হয়? দেখো, এই বাজেটের বৈষম্যটা আজকে বলে নয়, এই বাজেটের বৈষম্যটা অনেক দিনই ছিল। আজকে আমি আগেই বললাম যে একডালিয়া এভারগ্রিন যেভাবে পুজো করতো, ওরাও সাবেকি প্রতিমা করতো, ওরা সনাতন রুদ্রপালের কাছ থেকে ঠাকুর নিয়ে আসতো, আমরা প্রদীপ রুদ্রপালের কাছে ঠাকুর নিয়ে আসতাম। আমরা ওই রকম সাবেকি প্রতিমায় করতাম, সাবেকি ঠাকুর মণ্ডপ করা হতো। কিন্তু আস্তে আস্তে ওটা সুব্রত মুখার্জির পুজো বলে যে মাত্রায় চলে গেছিল, এবং যে লোক মানে মানে লাইট এবং তার ঝাড়বাতি, হ্যাঁ, এইসব দেখে যে লোকের একটা চোখ ভীষণ টাটাতো। বা আমি ওদিকে দেখে নিচ্ছি কলেজ স্কোয়ার আছে, সন্তোষ মিত্র স্কোয়ার আছে, ওদিকে মোহাম্মদ আলী পার্ক একটা সময় ছিল, এদের বিশাল বাজেটে পুজো হতো। কিন্তু সেই বাজেট অনুযায়ী তো আমাদের সেই বাজেটে পুজো ছিল না। পরবর্তীকালে কি হলো, এই যে পুজোর অস্কারটা চলে এলো, এবং পুজোর অস্কারের মধ্যে আগে সংস্থা থেকে যখন সংস্থান চেঞ্জ হলো, তখন দেখা গেল যে কিছু প্রতিভাবান যারা, মানে কি বলবো, সে নেতা হতে পারে বা সেই পাড়ার কোনো একটা বড় ব্যবসাদার হতে পারে, যে পুজো ভালোবাসে, যে পুজোর পিছনে অর্থ দিচ্ছে, বা তার নামে পুজোটা হয়ে যাচ্ছে। এখানে শুধু যে নাই রাজনৈতিক নেতা আছে তা নয়, এখানে অনেক পাড়ায় আছে যারা একটা ভালো ব্যবসাদার, যে নামের জন্য হয়তো পুজোকে বিরাট টাকা ডোনেশন দিচ্ছে এবং তার নামে পুজোটা হচ্ছে। এরকমও প্রচুর মানুষ আছে, সেখানে সে সেলিব্রিটি নিয়ে আসছে, সে বিশাল করে খুঁটি পুজো করছে। সেখানে যে কোনো রাজনৈতিক নেতা আছে তা নয়। রাজনৈতিক নেতা থাকলে তো সেটা একটা অবভিয়াস আমাদের মধ্যে একটা থাকে যে ওটা অমুকের পুজো, তো ওটা তো বড় হবেই। এটা একটা বাঙালির একটা ধারণাই। আজকে যেমন আমি বলছি সুরুচি সঙ্গীর কথা, আজকে সুরুচি সংঘ আজকের পুজো তো নয়, আজকে সুরুচি সংঘ এইভাবে পুজো করছে বহু বছর ধরে। এবং আজকে যত আউটডোর হোর্ডিং, প্রথম আমরা দেখতাম কিরে একটা সেই কমিক স্টাইলে তখন বিজ্ঞাপন করা হতো, সুরুচি সঙ্গে যাওয়া হচ্ছে তো আমরা যাচ্ছি সুরুচি সঙ্গে, এইভাবে বিজ্ঞাপন করা হতো। তখন আমরা ভাবতাম বাবা, হ্যাঁ, বিলবোর্ড নিয়ে বিজ্ঞাপন করা হচ্ছে সেই সময়, মানে যখন মানে আমরা কেউ কল্পনাই করতে পারতাম না যে বিলবোর্ডে বিজ্ঞাপন হবে। তো হয়েছে, মানে এইভাবেই পুজো আস্তে আস্তে বড় হয়েছে। আজকে বড় হওয়াটা খারাপ বলবো না, আজকে বড় হওয়াটা কিন্তু প্রান্তিক মানুষদের জন্য খুবই ভালো। এই শিল্পীদের জন্য কত ভালো, আজকে শিল্পীরা, আজকে এক একটা শিল্পী যে বাজেট পাচ্ছে, গত 10 বছর আমি বলবো যে বাজেট পেয়েছে, তার আগে কি এই শিল্পীরা এত বাজেট পেতো না, কিন্তু বেড়েছে। এবং আর্ট ইনস্টলেশনের মাধ্যমে যারা এই নেশার মধ্যে ঢুকেছে যে আমাকেও অস্কারটা পেতে হবে, তারা আরো টাকা লাগিয়েছে ওর পিছনে, যে না চলো আমাকে পেতে হবে ওই অস্কারটা, তার জন্য যত টাকা লাগে আমি দেবো। এইখানেই বৈষম্যটা তৈরি হয়েছে। কারণ আমরা তো মানে পারিনি সেই বাজেটে যাওয়া। কিন্তু এর মধ্যেও আমি বলবো, তাই বলে যে অস্কার শুধু বড় বাজেটকে অ্যাওয়ার্ড দিয়েছে তাও নয়। কিন্তু আজকে আমরাও এমন কিছু বড় বাজেটে পুজো করিনি 19 আর 20-তে, যখন আমরা অ্যাওয়ার্ডটা পেয়েছি। সুতরাং এখানে শৈল্পিক ব্যাপারটা তো থাকেই। তবে হ্যাঁ, একটা বৈষম্য তৈরি হচ্ছে, সেটা হয়তো এই প্রশাসনে ক্ষেত্রে একটু পরিবর্তন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। যারা বলছেন যে বড় পুজো এত মানে কি বলবো, মানে লোক দেখানো পুজো যেটা বলে, সেটা হয়তো কমবে, পাড়ার পুজো হিসেবে এটা বড় হবে, পাড়ার মানুষের যোগদানটা বড় বড় হবে। এই যে একটা
নেতা বা একটা ব্যবসাদার যে নিজের নামে পুজোটা করে নিচ্ছিল, সেখানে হয়তো একটা পরিবর্তন আমরা এবছর বা এবছর থেকে দেখতে পাবো। হয়তো পাড়ার মানুষদের পুজোর মধ্যে আসা এবং পুজোটাকে আরো ভালো করে তোলা, এটার হয়তো একটা আমরা দেখতে পাবো, একটা পরিবর্তন দেখতে পাবো। না, কিন্তু এই যে তুমি যেটা বললে যে আহ, পুজোর শিল্পীদের যে একটা বিশাল অঙ্কের বাজেট, এইটা নিয়েও একটা প্রশ্ন আছে যে লাস্ট 10 বছরে এই পুজোর বাজেট বৃদ্ধি বা পুজোর বাজেটের বৈষম্যের কারণে শিল্পীদের যে আহ, অর্থ বা শিল্পীদের যে আহ, ওটা কি বলে যে শিল্পীদের যে রেমুনারেশন, সেই অঙ্কের যেটা বিপুল ফারাক, এবং সেই অঙ্কটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে ক্লাবরা রীতিমতো বেগ পাচ্ছে সেই রেমুনারেশনটা মিট করতে। তারপর বাকি বাজেট তো বাদই দিলাম, সেটা তো আরো অনেক বড় বড় অঙ্কে চলে যাচ্ছে। তো এই বিষয়টা তুমি কিভাবে দেখো যে এই যে অঙ্কের, এত বড় অঙ্কের যে বিষয়টা? এটাই আমি বললাম যে এটা না মানে কিছু মানুষের একটা নেশার জায়গায় চলে গেছে। আজকে পুজোটা যদি কারোর একটা নেশার জায়গায় যায়, তখন তো সে তার অ্যাচিভমেন্টটাকে তুলে ধরার জন্য সে আরো বেশি টাকা খরচা করবে। আজকে যেমন আমরা খেলার মাঠে আগে দেখতাম যে কে কত টাকা খরচা করে বড় প্লেয়ার তুলছে, আহ, সে যত বড় প্লেয়ার তুলবে তার জেতার সম্ভাবনা তত বেশি থাকছে। এবং সেটা তো এখনো আছে। সেটা এখনো আছে। এখানে শিল্পীদের ক্ষেত্রেও তাই। কারণ আমরা দেখেছি যে এই ক্যাটাগরির শিল্পী যারা, তাদের আজকে সাকসেস রেটটা অনেক বেশি, এবং তারা সেই মতন তারা তাদের রেমুনারেশন বাড়িয়ে গেছে বছরের পর বছর। আজকে সে যদি অস্কার পেয়ে গেল, সামনের বছর ডেফিনেটলি তার 25 থেকে 30% রেমুনারেশন বেড়ে যাবে চোখ বুঝিয়ে। এবার কেউ যদি তাকে 30% রেমুনারেশন বেশি দিচ্ছে, আর অন্য ক্লাব যে অস্কারটা পেতে চাইছে সে যদি খবর পেয়ে যায়, সে বলবে আমি তো 50% বেশি দেবো। কে বলবে আমি 100% তোমাকে বেশি দেবো, তুমি আমার কাজটা করো। এমনও শুনেছি যে যে শিল্পী 4টে পুজো করতো কি 5টা পুজো করতো, একটা কমিটি ওকে বলে যে কোনো পুজো না, আমার পুজোটা করবে, ওই 5টা কমিটির রেমুনারেশন তোমাকে আমি দিয়ে দেবো। এইখানেই বৈষম্যটা তৈরি হয়েছে। এইভাবে তো পুজো হতে পারে না। আজকে একটা শিল্পীকে তুমি একটা কমিটির মধ্যে বেঁধে রাখতে পারো না, তাকে 5টা জায়গায় কাজ করতে হবে, তবেই তো সেই তার শিল্পকলাটা আমরা মানুষরা দেখতে পাবো। হ্যাঁ, যেখানে কলকাতায় এতগুলো পুজো। হ্যাঁ, তো সেখানে সেই শিল্পীরও করা উচিত নয় বলে আমার মনে হয়। সে শিল্পীরও সেটা বারণ করা উচিত যে না, আমি একটা পুজো করবো না, আমার 5টা পুজোই করতে হবে। তাহলে আমার যে ভাবনাগুলো আজকে সারা বছর ধরে আমি ভেবেছি, সেগুলো আমি 5টা জায়গায় সেটা করতে পারবো। কিন্তু কিছু মানুষের এই যে নেশা, এই যে পুজোয় তার নাম করা বা আমি শ্রেষ্ঠ, এটাকে মানুষের কাছে জানানো, এটার থেকেই বৈষম্যতাটা তৈরি হয়েছে। কিন্তু আমি বলবো আজকের দিনেও দাঁড়িয়ে যে শিল্পীদের কিন্তু এইটার থেকে পুজো কমিটির দিকে তাকানো উচিত, যে যারা ভালো পুজো কমিটি বা যারা শিল্পীদের সেই সম্মানটা দেয়, যারা চেষ্টা আছে। যাদের চেষ্টা আছে, যারা ভালো পুজো করতে চায়, হয়তো তাদের একটু টাকার একটু অভাব আছে, কিন্তু তারা তাও চেষ্টা করে যতটা সম্ভব তারা করতে পারছে, সেই জায়গায় তাদের কিন্তু নাম দেওয়া উচিত। একমাত্র শুধু বড় পুজো বা বড় বাজেটেই নাম দেব, এটা কিন্তু শিল্পীদের ক্ষেত্রেও। কারণ আজকে যে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, এই যে বিভিন্ন ক্যাটাগরির শিল্পীরা রয়েছে আমাদের কলকাতা দুর্গাপুজোয়, সি ক্যাটাগরির পুজোরা তো তারা তো হাল ছেড়েই দিয়ে বসে আছে, কারণ তাদের পুঁজিটা এতটাই কম যে তারা চেষ্টা করে যে কোনো মতে একটা, ঠিক আছে একটা ভালো শিল্পী, কিন্তু তার মধ্যেও হয়তো কারো পুজোটা খুব চোখে পড়লো মানুষের, সে আস্তে আস্তে বি ক্যাটাগরিতে এলো, আবার সেই বি ক্যাটাগরিতে এসে আবার একটা সুন্দর পুজো সে উপস্থাপনা করলো, সে তখন আস্তে আস্তে এই ক্যাটাগরিতে এলো। এইভাবেই তো জিনিসটার উত্থান হয়। তো এখানে শিল্পীদের একটা নিজস্ব একটা একমাত্রিক বলে একটা সংস্থা আছে, সেটা ওদেরও ওই মধ্যে একটা নিজস্ব একটা ইউনিটি থাকতে হবে, যে একজনই একটা পুরো রেমুনারেশন নিয়ে চলে যাচ্ছে, বাকিরা পাচ্ছে না। সেটা তাদের মধ্যেও একটা মনে হয় ঠিক করে নেওয়া উচিত, যে হ্যাঁ এইভাবে এইভাবে জিনিসটা ক্যাটেগরাইজ করে দাও। এবং এই মানে তোমার কথার পরিপ্রেক্ষিতে যেটা দিয়ে আমাদের এই টপিকটা এন্ড করা, যে আহ, শিল্পীরা যে রেমুনেশন নেয় বা যে বাজেটে কাজ করে, এরকম তো প্রচুর ক্লাব আছে যারা সেই টাকা, মানে যেটা বলেছিল দেবে সেই টাকাটা পরে গিয়ে দিচ্ছে না, বা সেই টাকাটা দিতে মুখ ফিরিয়ে নিচ্ছে। এবং এরকম প্রচুর ঘটনা রয়েছে। তোমাদের আশেপাশে এরকম প্রচুর ক্লাবের নাম আমাদের সাথে আড্ডায় বসে অনেক শিল্পীরা বলেছে। হ্যাঁ, এই এই যে বিষয়টা, এই বিষয়টা তুমি একজন পুজো সংগঠক হিসেবে কিভাবে দেখো?
না, এটা ওই আমি আবার ফিরে যাব সেই নেশার মধ্যে। আজকে আমার যেটা করা উচিত যে আমার পকেটে যত পয়সাটা আছে বা আমি যতটা টাকা কালেকশন করতে পারবো আমার ততটাই খরচা করা উচিত। আমি কম্পিটিশনে পড়ে আমি একটা শিল্পীকে নিয়ে নিলাম, আমি জানি তাকে আমি টাকাটা দিতে পারবো না, কিন্তু নিয়ে নিলাম পরে বুঝে নেবো। আহ, এই এই অ্যাটিটিউডটা ভালো নয়। এবং আমি জানি যে এরকম শিল্পী অনেকেই এসে আমাদের বলেছে যে এই জন্য না আমরা মানে মার খেয়ে যাই কিছু কমিটির মাধ্যমে। কিন্তু আমরা আহ, মানে সমাজসেবী থেকে এটা মাথায় রাখি যে আমরা যতটা বাজেট আমরা শিল্পীকে জানিয়ে দিই যে দেখো এই বাজেটের মধ্যে তোমাকে চেষ্টা করতে হবে করতে, সেই সেই বাজেটের মধ্যে কমপ্লিট করে তাদের টাকাটা মিটিয়ে দেওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। এবং সেইটা আমার মনে হয় সব পুজো কমিটির মধ্যেই এটা থাকা উচিত যে একটা কম্পিটিশনে নেমে পড়লাম এবং জানি যে আমি তার টাকাটা দিতে পারবো না, তার সত্ত্বেও তাকে নিয়ে লোক দেখানো একটা যে ব্যাপার, হ্যাঁ, যে আমাকে কম্পিটিশনটা জিততে হবে বলে আমি তাকে নিয়ে নিলাম, পরে টাকা দেওয়া যাবে কোন সে নয় পরের বছর দেবো বা 2 বছর 3 বছর ধরে দেবো, এইটা করা উচিত না। বাট সাইড বাই সাইড বহু শিল্পীরও এরকম একটা ব্যাপার আছে যে তারা না আগে থেকে কিছু বলে না। আজকের যেটা একটা ট্রেন্ড এসছে যে যে শিল্পী আগে যেমন একটা মডেল করে বানিয়ে দিত, আজকে 10-15 বছর আগের কথা, যে এই পুজো হবে এই হবে। কিন্তু আজকের দিনে ম্যাক্সিমাম শিল্পী বলে যখন আমরা মণ্ডপটা শুরু করব, এই মণ্ডপটা যত তৈরি হতে থাকবে আমাদের ভাবনা ও প্রসারিত হতে থাকবে, আমরা প্যান্ডেলটা করতে থাকবো। কিন্তু এবার যেটা হয় যে ধরো আজকে পুজোটা যখন একদম ফিনিশিং স্টেজে চলে এসছে, তখন যদি শিল্পী বলে না এই জায়গাটা মনে হচ্ছে না এটা একটু লাগবে, হ্যাঁ এটা, তখন কি তুমি অ্যাজ এ পুজো সংগঠক বলবে না না আমার যেখানে আছে সেখানে শেষ করে দাও? হ্যাঁ। সেটা তো হয় না। আজকে তাকে তো শেষ করতেই হবে, তখন এই দেনাটা চলে আসে। তখন পাড়ার লোকেদের দেনা, আর্টিস্টের কাছে দেনা, হ্যাঁ যে ঠিক আছে ঠিক আছে তুমি করে দাও কিন্তু টাকাটা কিন্তু আমার তোমাকে দিতে একটু সময় লাগবে। অটোমেটিক্যালি এটা হ্যাঁ। এটা এটা তখন কিন্তু কিছু শিল্পী আবার আছে যা বাজেট বলে সেই বাজেটেই শেষ করে। আবার কিছু শিল্পী আছে যে লাস্ট মোমেন্টে এসে দেখা গেল প্রায় 30% মতন ইনক্রিজ হয়ে গেল। এই 30%টা কোনো পুজো কর্মকর্তার পক্ষে মানে ম্যানেজ করাটা ডিফিকাল্ট। তখন অটোমেটিক্যালি সেই টাকাটা সামনের বছরের পুজোর যে আর্টিস্ট তার সাথে চলে যায় সেখানে এবং adjust করতে তখন হবে। একটা বদনাম আসতে শুরু করে ও তো আমার টাকাটা দেয়নি। কিন্তু টাকাটা কেন দেয়নি? কারণ তার বাজেটটা যে এতটা বেড়ে গেছিল, তাদের সদিচ্ছা আছে টাকাটা দেওয়ার, সেটা হয়তো একটু সময় লাগবে কারণ এই পুজো কমিটির রোজগার তো সেই পুজো থেকেই, আর তো কোনো সোর্স নেই হ্যাঁ। যেখান থেকে ওরা টাকা পাবে। আবার সেই বিজ্ঞাপন টাকাটা আসবে, সেই টাকা থেকে তাকে টাকাটা মেটাতে হবে। সেটা এটা প্রায়োরিটি হওয়া উচিত যে আগে যারা টাকাটা পেয়েছে তাদেরটা আগে মেটাও, মিটিয়ে তুমি সামনের বছরের কাজটা শুরু করো বা হোয়াট এভার, মানে চলতে চলতে ওদেরটা এমন এনে হয়তো সংগঠন করে যে ঠিক আছে এই বছরটা পুজোটা হয়ে যাক, যদি টাকাটা বেঁচে যায় তখন ওকে দেবো। এই করে করে কোনোদিনই টাকাটা মেটে না, এইভাবেও অনেক ঘটনা ঘটে গেছে। বাট এটার সত্যি এটা আর্টিস্ট এবং সংগঠক দুজনেরই খুব লয়াল থাকতে হবে, তাহলেই আমার মনে হয় সেই সংগঠনের একটা রিলায়েবিলিটি বাড়ে। যে কোনো আর্টিস্ট আজকে যদি শোনে হ্যাঁ সমাজসেবী কাজ করছি, তার মানে সমাজসেবীর কাছ থেকে আমি টাকাটা পাবো। হ্যাঁ, এবছর যেমন আমাদের ঘটনা ঘটেছে, আজকে আমরা যে বাজেট নিয়ে শুরু করেছিলাম সে বাজেটে শেষ করতে পারিনি, তার জন্য আমাদের এক্সেস টাকা জোগাড় করতে হয়েছে। এবং সেইভাবেই বলা হয়েছে যারা প্যান্ডেলের লোক, যারা ইভেন শিল্পীকেও বলা হয়েছে যে আমরা দেবো তোমাকে, আমাদের একটু সময় দাও, আমরা টাকাটা মিটিয়ে দেবো। কিন্তু আমি ডেফিনিট যে এই বছর পুজোর আগে যার যার টাকা পাওনা আছে সে কিন্তু টাকাটা মিটে যাবে, সেটা আমি জানি। সেই জন্য আমরা আমাদের নামটাকে রাখতে সবসময় চাই যে এই কমিটি টাকা মারে না, কোনো শিল্পী বা কোনো ডেকোরেটর টাকা মারে না। কারণ আমাদের নামটা হচ্ছে সমাজসেবী সংঘ, মানে সমাজের সেবা করাটা আমাদের কাছে প্রাধান্য। দুর্গাপুজো তো করছি ঠিক আছে, কিন্তু আমরা চাই না যে আমাদের নামে কেউ বদনাম করে বেড়াক যে এই কমিটিটা পয়সা দেয় না। এটা একটা আমাদের দুর্গাপুজোর একটা সত্যি একটা সমালোচনার জায়গা আছে, কিন্তু সেটা আমার মনে হয় সেটা ঠিক করে নেওয়া উচিত সব কমিটিরই, এবং আর্টিস্টকেও একটা মূল্যায়ন করে দেওয়া উচিত। অরিজিৎ দা, আমাদের আড্ডার আজকে যে শেষ বিষয়টা যেটা তোমার থেকে জানার, যে এই দুর্গাপুজোর একটা দড়ি টানাটানি, এই সাবেকি ভার্সেস থিম,
এই বিষয়টা সমাজসেবী সংঘ এবং সমাজসেবী সংঘের যে পুজো সংগঠক অরিজিৎ মৈত্র, তা সে কিভাবে দেখে? এটা না একটা ভীষণ বিতর্কের জায়গা। কারণ আমরা যারা পুরনোপন্থী বা আমাদের পাড়ায় যারা সিনিয়র্স আসছেন, যারা পুরনো পুজো 60, 70, 80 দশকের পুজো দেখেছেন, তাদের কাছে ওই চোখে ওই পুজোটাই ভালো। কিন্তু আবার এই যে জেনজি, যারা নিউ জেনারেশন, যারা আজকে আর্ট নিয়ে পড়াশোনা করছে, বা আজকে প্রচুর মানুষ যারা এই থিমটা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে আসে, আজকে যদি আমি আবার সেই 60 সালের একটা কুচির প্যান্ডেল, ওরকম একটা কুমোরটুলি থেকে ঠাকুর এনে বসাই, আমি ডেফিনিট আমার কর্পোরেটরা আমার কাছে স্পন্সর করবে না। কারণ ওরা বলবে যে এটা তো ট্রেন্ড নেই, এটা ট্রেন্ডের বাইরে তুমি যাচ্ছ। তো আজকের দিনে একটা খুব শব্দ ইউজ হচ্ছে, ট্রেন্ডে কি আছে। তো এখন এই আর্ট ইনস্টলেশনটা একটা ট্রেন্ড এসে গেছে, এবং মা দুর্গাকে নিয়ে এই যে শিল্পীরা নানাভাবে যে তার রূপায়ণ করছে, এটা তো আগে ছিল না। আমাদের ছোটবেলায় তো আমরা এত কিছু দেখিনি। সেই বহু আমলে, পুরনো আমলে যে একবার দুবার হয়েছে, কিন্তু তারপরে তো হয়নি। একমাত্র বকুল বাগানে হতো, বিভিন্ন শিল্পী তাদের ঠাকুর বানাতো, বিভিন্ন ভাবে তাদের আর্ট ফরম্যাটে ঠাকুর বানাতো, তাদের ওটা একটা ধারা ছিল। এছাড়া কিন্তু আমি ম্যাক্সিমাম দেখতাম আমরা ওই সেই কুমোরটুলির ধারায় যেরকম চালচিত্র হতো, গয়না হতো, সেইভাবে শাড়ি পরে মাকে দেখতাম। কিন্তু সেইটা অস্কার আসার পর থেকে, 1985 পর থেকে সেই ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে। প্রথম দিকে কিন্তু ছিল, আজকে আদিবালিগঞ্জ কিন্তু প্রতিমাতে বছরের পর বছর শ্রেষ্ঠ প্রতিমা পেয়ে গেছে, এই অস্কারই পেয়েছে, ম্যাডাস্কারও পেয়েছে। কিন্তু তারপর যখন ধারাটা পাল্টালো, যে বছরের বিস্ময় এলো, হ্যাঁ, তখন আস্তে আস্তে শ্রেষ্ঠ পুজো এলো, শ্রেষ্ঠ প্রতিমা, হ্যাঁ, শ্রেষ্ঠ প্রতিমার একটা আলাদা ভাগ করা হলো, তখন কিন্তু আস্তে আস্তে এই শিল্পীরাই প্রতিমাকে ভাঙতে শুরু করলো। এবং সেই ভাঙাটা মানুষ ভালোভাবেই নিয়েছে। আজকে যদি ভালোভাবে না হতো, তাহলে কিন্তু এত ঢল নামতো না। আজকে পুজোয় আমি 80 সালের যে ভিড় বা 90 সালের যে ভিড়, তার 100-200% বেড়ে গেছে আজকের দিনে। সেটা বেড়েছে বিকজ অফ এই যে নানা রকমের যে ইনস্টলেশন হচ্ছে, এটা এতই মানে চমৎকার ইনস্টলেশন, এবং মানুষ মানে দাঁড়িয়ে পাগল হয়ে যাচ্ছে এই ইনস্টলেশন গুলো দেখে। এবং কাকে ছেড়ে কাকে দেখবো, মানে নর্থ বলছে এটা শ্রেষ্ঠ, সাউথ বলছে এটা শ্রেষ্ঠ, বেহালা বলছে শ্রেষ্ঠ। আজকে বেহালা ছিল আতুর ঘর এই থিমের, এবং সেইখানেই যত ভাঙাভাঙি ওইখানেই হয়েছে। এবার সেইখান থেকে সেই মানে সেই অসুখ বলবো না, সেই রেশটা ছড়িয়ে পড়েছে। সবাই বলছে ও যখন করছে আমি কেন করবো না, আমিও তাহলে এরকম ভাবে ভাবি। এই করতে করতে আজকে যারা আগে যেমন ছিল পালেরা ঠাকুর বানাতো, এখন শিল্পীরাই ঠাকুর বানাচ্ছে। আজকে শিল্পীরা নানাভাবে ভাঙছে ঠাকুরটাকে। কিন্তু আজকে যদি আমি আমার মাকে জিজ্ঞেস করি, মা বলবে ওই যে ঠাকুরটা হতো না, ওই 60-70 দশকের ঠাকুরটা ঠাকুর, ওটাই ভালো ছিল। কিন্তু স্পন্সর তো সেটা শুনবে না। তো আজকে আমাকে টাকাও রোজগার করতে হবে, আজকে আমার ফুটফল দেখাতে হবে, কত তোমার ইয়েতে কত ভিড় হচ্ছে, টাকাটা তো তারা দেবে। আজকে আমি হঠাৎ করে একটা সাবিকিতে চলে গেলাম, দেখলাম যে আমার ক্রাউড এখানে খালি হয়ে চলে যাচ্ছে বাদামতলা বা ওদিকে ত্রিধারার দিকে, তো তাহলে তো আমার লস হতো আলটিমেটলি। তার মানে হ্যাঁ, এবার আমার এখানেই একটা বক্তব্য, যে আমরা এই কন্ট্রোভার্সির মধ্যেখানে দাঁড়িয়ে, আমাদের পাড়া তো পুরনো পাড়া, আমাদের প্রচুর সিনিয়ররা আমাদের রিকোয়েস্ট করেছে যে একটা বছর করে দেখো কি হয়। যদি তুমি দেখো যে না একটা বছর ভিড় একদমই কমে গেছে, করো না, পরের বছর আবার তুমি থেমে যাও। তো সেই জন্য এবছর আমরা ডিসিশন নিয়েছি যে পুরনো মদটাকে নতুন বোতলে আমরা পরিবেশন করব। মানে আর্ট ফরম্যাটও থাকবে, আবার সাবেকিয়ানাও থাকবে, আবার মানুষ যেটা 60-70 সালে যেরকম একটা পুজো দেখতো সেই পুজোটাও দেখতে পাবে। আবার যারা জেনজি, যারা নতুন এই সেলফির জগতে ঘুরছে, তারা সেলফিও তুলতে পারবে, আবার রিলও বানাতে পারবে। তো এমন একটা জিনিস করা হচ্ছে এবছর, যে আমরা চেষ্টা করছি এই ধারাটা যদি আবার নতুন করে দুর্গাপুজোয় ফেরানো যায়,
তাহলে কি হবে, সেটা একটা এক্সপেরিমেন্টাল কাজ যেটা এবছর সমাজসেবী করতে চলেছে। আশা করি এটাও একটা নতুন ধারা তৈরি হবে।